এই নদীর নাম লিকমাত। অনেক সুন্দর। যাওয়ার পথে দূর থেকে একটা লেখা দেখতে পেল অর্ষা, সম্ভবত ল্যাটিন ভাষায় লেখা, উনিস প্রো অমিবাস ওমস প্রো উনো। আহনাফ অর্ষার দৃষ্টি অনুসরণ করে সেদিকে তাকিয়ে বলল, ল্যাটিন ভাষা বোঝো? উহু, ওইখানে যে কি লেখা ছিল পড়লাম ঠিক, কিন্তু বুঝলাম না। ল্যাটিন ভাষায় লেখা তাই বুঝুনি। কথাটির বাংলা অর্থ হলো একের জন্য সব, সবের জন্য এক। আপনি তো দেখে অনেক কিছুই জানেন। অদ্ভুত, আমি এই দেশের বাসিন্দা, তো জানবো না? হুম। ফুপির বাসায় পৌঁছে দেখলো হুলস্থুল কাণ্ড। ফুপি ভীষণ ব্যস্ত। অর্ষার আহনাফকে দেখে ব্যস্ততা রেখে এদিকে আসেন, অর্ষাকে জড়িয়ে ধরে বলেন, ভালো আছো মা? আলহামদুলিল্লাহ ভালো ফুপি, আপনি কেমন আছেন? আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। সেই কবে এসেছো সুইজারল্যান্ড, আর আজ আসলে ফুপির বাসায়? অর্ষা অপ্রস্তুতভাবে হাসলো। ফুপি আহনাফের দিকে তাকিয়ে বললেন, দোস্ত তোর, অর্ষার না। তুই নিয়ে আসিসনি কেন? অমনি শব্দ সামর হয়ে গেল না? অবশ্যই তোর। তখন সিঁড়ি বেয়ে নিচে নেমে আসে ফুপির ছেলে নিহিত আর মেয়ে নেহা। নিহিত ইঞ্জিনিয়ারিং পড়ছে আর নেহা পড়ে ক্লাস 10-এ। দুই ভাই বোন যথেষ্ট স্মার্ট আর সুন্দর। নিহিত এগিয়ে এসে আহনাফকে জড়িয়ে ধরে বলে, কি অবস্থা ব্রো, অনেকদিন বাদে আসলে। আহনাফও জড়িয়ে ধরে পিঠ চাপড়ে বলল। তুইও তো যাস না? নেহা আগে গেল অর্ষার কাছে, আপ্লুত হয়ে বলল, তুমি তো আমাদের ভাবি। অর্ষা মৃদু হেসে উপর নিচ মাথা ঝাঁকালো। নেহা হাত বাড়িয়ে দিয়ে বলল, তোমায় তো আমি চিনি, কিন্তু তুমি আমায় চেনো না। পরীক্ষা থাকায় আমি আর ভাইয়া তোমাদের বিয়েতে যেতে পারিনি। বাই দ্য ওয়ে, আমি নেহা। অর্ষা হাত মিলিয়ে হেসে বলল, মুখ চিনি না, কিন্তু তোমাদের কথা আন্টির কাছে শুনেছিলাম। কোন আন্টি? মানে মায়ের কথা বলছিলাম, ওনার মা আর কি। নার্ভাস হচ্ছ কেন? ননদের সামনে এত নার্ভাস হতে নেই। আমার কথা বলেনি? বলেছে। বাকি কথা খাওয়ার টেবিলে হবে। নেহা ওদের রুমটা দেখিয়ে দে তো, ফ্রেশ হয়ে আসুক। আমার সাথে আসো সুইটহার্ট। ওদের পেছনে পেছনে আহনাফ আর নিহিতও গেল। রুমে গিয়ে অর্ষার নার্ভাসনেস কিছুটা কমে। আহনাফ জিজ্ঞেস করে, কি হয়েছে? কিছু হয়নি, ফুপির পরিবারে সকলে বেশ মিশুক। অনেক। আমাদের বংশের সবাই অনেক ভালো, কারো মধ্যেই কোনো অহংকার খুঁজে পাবে না। সত্যি বলছি, আপনাদেরকে না দেখলে বিশ্বাসই করতাম না। দুনিয়ায় এখন এমন পরিবার পাওয়া সত্যিই দুষ্কর। সবাই তো এখন টাকা পয়সাকেই সবকিছু মনে করে। এর মাঝে ভিন্ন মন মানসিকতার মানুষ রয়েছে। হুম, যেমন আপনারা। আচ্ছা, ফুপা কোথায়? তাকে তো দেখলাম না। আমরা বাড়ি ফিরবো কবে? কাল সকালে। দুজন ফ্রেশ হয়ে নিচে নামে। ফুপি তখন খাবারের আয়োজন করা নিয়েই ব্যস্ত ছিলেন। টেবিলে হরেক রকমের খাবার। এত খাবার কে খাবে কে জানে। ফুপি জোর করে অর্ষাকে অনেক কিছু খাইয়েছে। পেট নিয়ে চলাই এখন মুশকিল হয়ে পড়েছে তার। কিছুক্ষণ রেস্ট নেওয়ার পর নেহা আবদার করে বসে, ঘুরতে যাবে। আমি কোথাও যেতে পারবো না সোনা, তোমাদের ভাইয়াকে নিয়ে যাও। নেহা সোফায় অর্ষার পাশে বসলো, হাত ধরে বলল, এমন বলো না সুইটহার্ট, আমি তো তোমাকে নিয়ে ঘুরতে চাই। আবার কবে দেখা হবে তা তো জানি না। প্লিজ চলো যাই। ওখানে গেলে তোমার অনেক ভালো লাগবে। লেকের মাঝে জাহাজ, ঠান্ডা বাতাসে রাতের লেক দেখবে, মন পুরো ফুরফুরা হয়ে যাবে। কোথায় যেতে চাচ্ছিস? লেক জেনেভাই যাব ভাইয়া। আমার স্কুলের ফ্রেন্ডরা মিলে জাহাজে পার্টি ব্যবস্থা করেছে। ওয়াও, তাহলে তো আমাদের ফ্রেন্ডদেরও ইনভাইট করা যায়। শিওর। দুই ভাই বোন নিজের মতো প্ল্যানিং করে ফেলেছে। অর্ষা আর না করতে পারলো না। এখান থেকে চারজন মিলে সোজা চলে গেল লেক জেনেভায়। সত্যি বলতে যতটা অনিচ্ছা নিয়ে অর্ষা বাড়ি থেকে বের হয়েছিল, তার চেয়েও অধিক বেশি মনটা ভালো হয়ে গেছে। লেকের পাশে নানা রকম ফুল, যাদের নামও অর্ষা হয়তো ঠিক মতো জানে না, যাদের আলোতে লেকের পানি ঝিকমিক করছে, থই থই করছে লেকের নীলাভ পানি। সবাই মিলে জাহাজে ওঠে। জাহাজ শুনে অর্ষা ভেবেছিল বিশাল বড় জাহাজ বোধহয় হবে। এসে দেখলো তেমন না, মাঝারি সাইজ বলা যায়, বড় জোর। নেহা ওর সব বন্ধু বান্ধবীদের সঙ্গে অর্ষার আহনাফের পরিচয় করিয়ে দিয়ে
দিল। নিহিত বন্ধু বান্ধব সবাই এসে পৌঁছালো জাহাজ ছাড়া হয়। অর্ষা দাঁড়িয়ে আছে বাইরের দিকে খোলা আকাশের নিচে। জাহাজ ছুটে চলেছে, সেই সাথে সাই সাই করে ধেয়ে আসা বাতাসে অর্ষার ওড়না উঠছে। আহনাফ মৃদুমন্দ কণ্ঠে জিজ্ঞেস করে, খারাপ লাগছে? অর্ষা দুদিকে মাথা নাড়িয়ে বলে, উহুম, অনেক 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 বেশি ভালো লেগেছে, এতগুলো ভালো লেগেছে। শেষ কথাটা দুহাত প্রসারিত করে বলল, বোঝাতে চাইল ভালো লাগার পরিমাণ। আহনাফ ফিক করে হাসে। ভেতরে সবাই হই হুল্লোড় করছে, কয়েকজন ইংলিশ গানে তালে তালে নাচছে। নেহা বাইরে এসে দুজনকে টেনে ভেতরে নিয়ে যায়, 2 গ্লাস জুস ধরিয়ে দেয় হাতে। অর্ষা আতঙ্কিত হয়ে আহনাফের দিকে তাকায়। আহনাফ ওর চোখের দৃষ্টি বুঝতে পেরে নেহাকে জিজ্ঞেস করলো, অ্যালকোহল মেশানো নাকি? ও কিন্তু এসব খায় না। জুসের সাথে সবগুলো বোতলে হুইস্কি মেশানো। অর্ষা খাবে না শুনে নেহা মিথ্যা বলল। অভয় পেয়ে অর্ষা গ্লাসে চুমুক দেয়। টেস্ট ভালো বিধায় আরও 3 গ্লাস জুস খেয়ে ফেলে। নেহা অর্ষার হাত ধরে নাচতে নাচতে বলে, টেস্ট কেমন ভাবি? দারুণ। কি জুস এটা? নাম কি? লাভ জুস। এরকম দূরে দাঁড়িয়ে আছো কেন? বইয়ের সাথে ডান্স করো। অগত্যা। আহনাফ অর্ষার হাত ধরল। ততক্ষণে নেশা নেশা ভাব এসে গেছে অর্ষার মাঝে। বাতাসে অর্ষার চুলগুলো ওড়নার সময় অদ্ভুত সুন্দর লাগছিল দেখতে। নজর সরানো দায়। আহনাফ তৎক্ষণাৎ অর্ষাকে ছেড়ে দেয়। অর্ষাও এগিয়ে আসে, চোখ মুখ শক্ত করে জিজ্ঞেস করে, এভাবে চলে এলেন কেন? খেতে? জুসের গ্লাস দেখিয়ে বলল আহনাফ। ও আচ্ছা, তাই। ওকে, দেখি কে কত জুস খেতে পারে। বলে গ্লাসটা নিয়ে নিল অর্ষা। গ্লাসের বদলে বোতল নিল। আহনাফ বাধা দিয়ে বলল, তোমার খাওয়া লাগবে না? কেন না, 100 বার খাবো, 1000 বার খাবো। আপনি খাবেন না? আজীব, আমি কেন খাবো না? আমিও 100 বার খাবো, 1000 বার খাবো। এই বলে সেও ঢকঢক করে বোতল থেকে জুস পান করতে থাকে। এবার আহনাফেরও নেশা হয়ে গেছে প্রায়। অর্ষা বোতল নিয়ে আবার বাইরে গেছে, বসে পড়েছে সে। ওকে ফলো করে আহনাফও আসে। যদি বেখেয়াল আবার পানিতে পড়ে যায় তখন? অর্ষা একবার বোতলে চুমুক দিচ্ছিল, আর একবার আকাশের দিকে তাকিয়েছিল। অনেকক্ষণ তাকিয়ে থেকে আবার বোতলে চুমুক দেয়। আহনাফ গিয়ে ওর পাশে বসে বোতলটা হাত থেকে ছিনিয়ে নিয়ে ঘোর লাগা কণ্ঠে বলে, অনেক কিছু, আর খাওয়া লাগবে না। অর্ষা তখন চোখে মুখে পুরো নেশা, মাথা ভন ভন করছিল। ঝিম মেরে কিছুক্ষণ আহনাফের দিকে তাকিয়ে থেকে বুকের উপর ঢলে পড়ে। বুকে মৃদু আঘাত করতে করতে বলে, আপনি অনেক খারাপ, অনেক। নেহা ফের এসেছিল ওদের ডাকতে। দুজনকে একসাথে দেখে মুচকি হেসে আবার চলে যায়। আহনাফ অর্ষার দুবাহু ধরে সোজা করে বসিয়ে বলল, আমি খারাপ? ভীষণ। আমি সত্যিই খারাপ? 100% খারাপ, একটুও ভালো নেই। অর্ষার মুখের দিকে তাকিয়ে আহনাফের যেন আরও নেশা হয়ে গেল। সে অর্ষাকে আরও কাছে টেনে আনলো। এক হাতে চলে গেল অর্ষার জ্যাকেট ভেদ করে কোমরে, আর অন্য হাত অর্ষার চুলের মাঝে। কোনো কিছু চিন্তা ভাবনা করার অবকাশ পেল না কেউই। অর্ষার পেলব ওষ্ঠে ডুবিয়ে দিল নিজের ওষ্ঠদয়। কিছুক্ষণ পর ঠোঁট ছেড়ে মুখের দিকে তাকিয়ে বলল, Girl like you is her, listen. You are my queen. এরপর সে গাঢ় চুম্বন দিল অর্ষার দুগালে। অর্ষা ফের ভাঙা ভাঙা গলায় বলল, আই সেড ইউ আর ব্যাড ব্যাড ব্যাড, ভেরি ব্যাড। Yeah, I am. And only for you. শীতল সমীকরণ, মন না করে শীতল। মন যে খারাপ হয় কারণে অকারণে, প্রথমে ভালো লাগা হোক কিংবা অল্প বয়সের ভালো লাগা, খুব স্বর্ণপণে তা মনের ভেতর গেঁথে থাকে। অল্প একটু ভালো মুহূর্ত মনে যেরকম আনন্দের সৃষ্টি করে, তেমনি অল্প একটু খারাপ মুহূর্ত পুরো মনটাকে বিষিয়ে তোলে। সকালের পরিস্থিতি ঠিক সেরকম। বই খাতা ছড়িয়ে ছিটে বিছানায় বসে রয়েছে সে। কিছুক্ষণ পড়ার টেবিলে বসে থাকার চেষ্টা করছে, তো কিছুক্ষণ বিছানায়, কোথাও তার পড়া হচ্ছে না। অথচ এক গাদা পড়া পেন্ডিং রয়েছে। ক্লাসের পড়া, কোচিংয়ের পড়া, প্রাইভেটের পড়া সব। আর এদিকে
উচাণ্ড মন নিয়ে সে অস্থিরতায় ভুগছে। সমস্যা তো পড়ার স্থান নয়, বরঞ্চ তার মন। সে কিছুতেই আহিলের করা অপমানগুলো ভুলতে পারছে না। সকালের মা সেলিনা বেগম মেয়ের রুমে এসে পুরোদস্তুর অবাক হয়ে যান। সকাল হাত পা ছড়িয়ে ফ্লোরে বসেছিল। তিনি হরলিক্সের গ্লাস টেবিলের উপর রেখে বললেন, এ কি অবস্থা তোর? কি বই খাতা সব ছড়িয়ে ছিটিয়ে রেখেছিস কেন? দেখছো না পড়ছি? এই তোর পড়ার নমুনা? হ্যাঁ, এভাবে কেউ পড়ে? ভালো লাগছে না মা। কেন, কি হয়েছে? কিছু হয়নি। কিছু না হলে ভালো লাগবে না কেন? শরীর খারাপ নাকি? না। তিনি কয়েক সেকেন্ড মেয়ের মুখের দিকে তাকিয়ে থেকে বললেন, তোর যে কখন কি হয় বুঝি না আমি। হরলিক্স খেয়ে চুপচাপ সুন্দর মতো পড়তে বস। আহিলের কথা মনে পড়ে যায় সকালের। সকাল তো আহিলকে তাকে ছোট বলেই অমন বড় বড় কথা বলে গেছিল। হরলিক্সের কথা শুনে বেপরা মনটা আরও বেপরা হয়ে উঠল। সে বসা থেকে উঠে দাঁড়িয়ে সেলিনা বেগমকে পিছু ডাকলেন। মা, তিনি দরজার সামনে গিয়ে দাঁড়িয়ে গেলেন। জিজ্ঞেস করলেন, কি? এখন থেকে আমি আর হরলিক্স খাবো না, নিয়ে যাও। কেন? হরলিক্স আবার তোকে কি করলো? কিছু করেনি। আমি কি ছোট নাকি যে এখনো হরলিক্স খাবো? সেলিনা বেগম চোখ দুটো বড় বড় করে তাকিয়ে আছেন। ধমক দিয়ে বললেন, খুব বড় হয়ে গেছিস তাই না? এক থাপ্পড় দেবো, সব কটা দাঁত পড়ে যাবে। চুপচাপ খেয়ে নে। মা চলে যাওয়ার পর রাগে ফেটে পড়ে সকাল। সবাই কেন তাকে শুধু ছোটই বলে? সে কি খুব বেশি ছোট? হরলিক্স খেলো না সে। ওয়াশরুমে ফেলে দিয়ে গ্লাস খালি করে আবার টেবিলের উপর রেখে দিল। সেই সময় নিতুর কল আসে। মনে মনে খুশিই হয় সকাল। যাক, ওর সাথে কথা বললে মনটা তো হালকা হবে। ফোন রিসিভ করতেই ওপাশ থেকে নিতু বলল, দোস্ত, ম্যাথ হোমওয়ার্ক করেছিস? হোয়াটসঅ্যাপে ছবি পাঠিয়ে দে না। মুহূর্তেই আবার রাগ উঠে গেল মাথায়। সকালে চিবিয়ে চিবিয়ে বলল, এর জন্য ফোন করেছিস? রাখ ফোন, রাখ বলছি। আরে রাগ করছিস কেন? কি হয়েছে? ঘোড়ার ডিম হয়েছে। বলবি তো, না বললে বুঝবো কি করে? কি হবে আবার? সকাল থেকে তো কোনো কিছুতেই মন বসাতে পারছি না। ওই ছেলের কথাগুলো কানে বাজছে শুধু। ও এই ব্যাপার? আরে বাদ দে না। কত মানুষ তো কত কথাই বলে, সব কি মনে রাখতে হয় নাকি? বাদ দেবো মানে? পারছি না আমি। একেই তো একটা অন্য মেয়ের সাথে দেখেছি, তার উপর আবার উল্টো আমাকেই অপমান করে গেল। তুই যেভাবে বলছিস মনে হচ্ছে সে তোর বয়ফ্রেন্ড। এত হাইপার কেন হচ্ছিস তুই? বাই এনি চান্স তুই ওর প্রেমে পড়ে যাসনি তো? কি রে, চুপ কেন? জানি না। মনে তো হচ্ছে তুই হাবুডুবু খাচ্ছিস। খেলেই বা কি? ট্রিট দিবি? রাখ তোর ট্রিট। সে তো আমাকে দেখতেই পারে না, কেমন দূর দূর করে, দেখিসনি? তাতে কি? সে রিজেক্ট করতেই পারে, তাই বলে কি তুই হাল ছেড়ে দিবি? তাহলে কি করব? আঠার মতো লেগে থাকবি। কয়দিন ইগনোর করবে সে, দেখবি একদিন ঠিকই পটে যাবে। সত্যি বলছিস? অবশ্যই। তুই কি তার চেয়ে কম সুন্দর নাকি? হাল ছাড়িস না। সকাল খুশি হয়ে যায়। নিতু বলে, মন ভালো হয়েছে? এবার তো হোমওয়ার্কের ছবি দে। আমি তো পড়তেই পারিনি, হোমওয়ার্কও করিনি, বাট ডোন্ট ওয়ারি, আমি এখনই হোমওয়ার্ক করে তোকে ছবি পাঠাচ্ছি। বন্ধু 3 দিন তোর বাড়ি গেলাম, দেখা পাইলাম না। বন্ধু 3 দিন। আশিক তার রুক্ষ কণ্ঠে গান গাওয়ার চেষ্টা করছে। আহিল, দিদার, লামিয়া, জুই আর রেশমি গালে হাত দিয়ে ফোনের স্ক্রিনের দিকে তাকিয়ে রয়েছে। সকালের চোখে মুখে বিরক্তির ছাপ। আর সইতে না পেরে রেশমি জোরে একটা ধমক দিয়ে বলল, এই থামা তোর গান। আমার এলাকার কুত্তাগুলো নিলে এখনই বাসায় এসে পড়বে। আশিক গান থামিয়ে মুখ গোমরা করে তাকিয়ে আছে, চোখের দৃষ্টি আহত। লামিয়া করুণ স্বরে বলল, আমার শ্বশুরবাড়ি এলাকায় কয়টা কুত্তা আছে, অলরেডি ওরা ঘেউ ঘেউ করা শুরু করেছে। আশিক খুব কষ্ট নিয়ে আহিল এবং দিদারের উদ্দেশ্যে বলল, ওরা আমাকে অপমান করতেছে, তোরা কিছু বলবি না? তোর কি মান সম্মান আছে যে তোকে অপমান করবে? আমি তো এটাই বুঝতেছি না, আজ এমন কোন পাপ করেছি যে তোর গান শুনতে হচ্ছে? আশিক কান্না করার ঢং করে বলল, তোরা সবাই আমাকে অপমান করলি তো কর। বোকারানে যদি কলে থাকতো তাহলে ও ঠিকই আমার পক্ষ নিত। কি জানি, লাইনেও তো নাই। দেখে মনে হয় তো ভুলেই গেছে। এটা কোনো কথা?
হয়তো ব্যস্ত আছে, আমরা কথা বলতে থাকি, দেখি এর মাঝে আসে কিনা। তাহলে একটা গল্প শোনা। এখন গল্প শোনাবো? তোর হাজবেন্ড কোথায়? অফিসে, আসতে রাত হবে। তুই গল্প বল। আমার গানটা তোদের ভালো লাগলো না? নে আহিল, তুইও একটা গল্প শোনা, আমরাও শুনি। আহিল কিছুক্ষণ চুপ করে থেকে দীর্ঘশ্বাস নিয়ে বলল, আর গল্প? নিজেই তো কোনো গল্পে মনে হয় আটকে গেছি। কেন, কি হয়েছে? আরে আজকে যে তুই আর আমি একটা রেস্টুরেন্ট থেকে বের হলাম না সকালে, তখন একটা মেয়ে এসেছিল। মেয়ে? মেয়ে কোত্থেকে এলো? কোন মেয়ে? আমি তো দেখলাম না। আগে আমার কথাটা তো শেষ করতে দে। আচ্ছা বল। এরপর সে সকালের সাথে ঘটে যাওয়া সকল কথা বন্ধুদের বলল। সবার তো হাসতে হাসতে অবস্থা খারাপ। দিদার হাসতে হাসতেই বলল, তুই আগুন? একটা পিচ্চি মেয়ে তোকে আগুন বলে গেল? হায় আল্লাহ! হাসছিস কেন তোরা? হাসবি না একদম। শুধু শুধু আমিও জড়িয়ে গেলাম। ওই মেয়ে নিশ্চয়ই ভেবেছে আমি তোর গার্লফ্রেন্ড। কি জানি, কথার ধরন দেখে তো মনে হচ্ছিল জেলাস। ভাই রে ভাই, একটুখানি মেয়ে কথা শুনলে তো অবাক হয়ে যাবি তোরা। তাইলে তো মেয়েটার একবার দেখা দরকার। কোনো দরকার নেই, এছাড়াটা মেয়েটাকে আর মনে হয় না আমার সামনে আসবে। যেই ধমক দিয়েছি, এবার থেকে দেখলেই 10 হাত দূরে থাকবে। লেকের থই থই করা পানির স্রোতের সাথে ভেসে চলছে মাঝারি সাইজের সাদা জাহাজটি। লেকের নীলাভ স্বচ্ছ পানিতে আকাশের বুকে থাকা অর্ধচন্দ্র চারটির প্রতিচ্ছবি স্পষ্টভাবে ফুটে উঠেছে। চাঁদের সঙ্গে রয়েছে ঝলমল করা দূর আকাশের তারা, যাদের দেখতে যতটা সুন্দর লাগে গণনা করা এর চেয়েও কঠিন। শুধু কঠিন নয়, অসম্ভব বটে। এই মুহূর্তে চাঁদের সঙ্গে অর্ষাকে তুলনা করা যায়। নিঃসন্দেহে আহনাফের বুককে বলা যায় বিশাল আকাশ। চাঁদ যেমন আকাশের বুকে থেকে পৃথিবীতে কিরণ ছড়াচ্ছে, ঠিক তেমনি আহনাফের বুক থেকে অর্ষার মুহূর্তটাকে আরও বেশি সুন্দর করে তুলেছে। এক হাতে আহনাফ তাকে আগলে রেখেছে বুকের মাঝে, খুব যত্ন সহকারে। হোক না বিষয়টা অজ্ঞানে, তাতেই বা কী আসে যায়। এই মুহূর্তটা অন্তত হোক, এর শেষ যেন কোথাও না হয়। অনেকক্ষণ বাদে নেহা আবার আসে বাইরের দিকটায়। বাড়ি থেকে ফোন এসেছিল, তাড়াতাড়ি সকলকে বাড়িতে ফিরতে বলা হয়েছে। নেহা বাইরে এসে অবাক হয়, ঠোঁটের কোণে ফুটে ওঠে দুষ্টু হাসি। দুহাত গালে রেখে নিজে নিজে হেসে বলে, আরে বাহ, আমার ভাই ভাবি দেখি খুব রোমান্টিক, দুজনে কি সুন্দর খোলা আকাশের নিচে শুয়ে রয়েছে। নেহা এগিয়ে এসে হাঁটু ভাঁজ করে বসে অর্ষার হাতে মৃদু ঝাঁকি দিয়ে বলে, ভাবি, এই ভাবি। অর্ষার কোনো হুঁশই নেই, সে তো নিশ্চিন্তে ঘুমাচ্ছে। অন্যদিকে আহনাফেরও একই অবস্থা, কারোরই কোনো সারা শব্দ নেই। নেশায় দুজনেরই বড্ড বেশি হয়ে গেছে। বাড়িতে গিয়ে তো মায়ের হাতে উত্তম মধ্যম তাকে খেতেই হবে মনে হচ্ছে। এত সুন্দর করে দুজনে ঘুমিয়ে আছে যে নেহার ডাকতেও মায়া লাগছে, কিন্তু কিছু করারও নেই। তাড়াতাড়ি না ফিরলে পানিশমেন্টও তারই হবে। তবে এত সুন্দর দৃশ্য তো ক্যামেরাবন্দি করাই যায়। নেহা উঠে দাঁড়ালো, একটু দূরে দাঁড়িয়ে ফোনের ক্যামেরায় দুজনকে যুগলবন্দি ছবি ফোনে ক্যাপচার করে নিল। ছবিটা দেখলে মনে হবে রাজকুমারীর বুকে রাজকুমারী ঘুমিয়ে আছে। সেই সাথে ছবিটাতে রয়েছে আকাশের সাথে নীলাভ লেকের পানি। আহা, ছবিটা পুরো বাঁধিয়ে রাখার মতো। ফোন পকেটে রেখে সে নিহিত ডাকতে গেল। তার একার পক্ষে দুজনকে ডেকে তোলা সম্ভব নয়। জাহাজ ঘাটে ফেরার পর নেহা, নিহিত এবং আরও কয়েকজন মিলে ধরাধরি করে আহনাফ এবং অর্ষাকে গাড়িতে উঠিয়ে বসালো। ড্রাইভিং সিটে বসেছে নিহিত, আর পাশের সিটে নেহা। নেহা পিছনের সিটে আহনাফ এবং অর্ষার দিকে তাকিয়ে বলল, ভাইয়া, দুজনে তো ভালো নেশা হয়ে গেছে, মা বকবে না? বকবেই তো, তুই কেন ওদের ওই জুস খাওয়াতে গেলি? আরে আমি কি জানতাম নাকি ওরা এত পরিমাণ খাবে। এবার বোঝো মজা। প্লিজ ভাইয়া, মাকে একটু ম্যানেজ করে নিও প্লিজ। নিহিত গম্ভীর হওয়ার অভিনয় করছিল, এবার হেসে বলল, তুই চিন্তা করিস না তো। বাড়ি ফিরে কলিং বেল বাজানোর পর দরজা খুলে দিলে ফুপি নিজে। নেহাও নিহিত মিলে অর্ষা এবং আহিলকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরে দাঁড়িয়ে আছে। এদিকে ওরা দুজনে নেশা করে আবোল তাবোল বলছে বিড়বিড় করে। ফুপি চমকে প্রশ্ন করলেন, এই অবস্থা কেন?
আগে ভাইয়া আর ভাবিকে ঘরে নিতে হবে মামনি, এভাবে আর ধরে রাখা যাচ্ছে না। ফুপি এবার ভেতরের দিকে তাকিয়ে চাপা স্বরে বললেন। তোদের বাবা এখন ঘরে, তাড়াতাড়ি ওদেরকে ওদের ঘরে নিয়ে যা। নেহা এবং নিহিত তাই করলো। ফুপিও পিছু পিছু গেলেন সেই রুমে। ছেলে মেয়েদের উদ্দেশ্যে বললেন, ওরা যে এত ড্রিঙ্কস করেছে, তোরা কোথায় ছিলি তখন? ওদেরকে আলাদা স্পেস দিয়েছিলাম মামুনি, কিন্তু বুঝতে পারিনি ওরা সময় না কাটিয়ে ড্রিঙ্কস করবে। না, তা কেন বুঝবে? এত পাকনামি কেন করতে গেছো? এখন তোমাদের বাবাকে কি বলবো আমি? তিনি তো অর্ষা আর আহানাফের সাথে দেখা করার জন্য অপেক্ষা করে আছেন। বলে দাও যে ভাবি খুব ক্লান্ত হয়ে ঘুমিয়ে গেছে, তাই সকালে দেখা করবে। আহারে, বুদ্ধির কি বাহার! দেখি কিভাবে পরিস্থিতি সামলানো যায় এখন। তোদের দুটোর বিচার আমি সকালে করব। এখন বের হ ঘর থেকে। দুজন বের হওয়ার পর ফুপিও ঘরের লাইট অফ করে দরজা চাপিয়ে চলে গেলেন। চোখে মুখে কিছু সুরসুর করছে বলে মনে হচ্ছে আহনাফের। সে বারবার মুখে হাত দিয়ে সরানোর চেষ্টা করছে। শেষমেশ ঘুমই ভেঙে যায় তার। ঘুমো ঘুমো চোখে তাকিয়ে বোঝার চেষ্টা করছে জিনিসটা কি, কিন্তু চোখ মেলে রাখাটা তার পক্ষে দুষ্কর হয়ে পড়েছে। সে আবারও চোখ বন্ধ করে ফেলে। বুকের মাঝে থাকা অর্ষাকে কোলবালিশ ভেবে আরও শক্ত করে জড়িয়ে ধরে। নেশা কাটেনি তার পুরোপুরি। নেশার ঘোরে অর্ষার গালে চুমু খায়। ঘুমের মধ্যেই বিরক্তি হয়ে চসূচক শব্দ করে অর্ষা। যেই গালে চুমু দিয়েছে সেই গালে হাত রেখে চুমু মোছার চেষ্টা করছে। ফের আবার চুমু খায় আহনাফ। অর্ষা এবার বিরক্ত হয়ে মৃদু আঘাত করে আহনাফের বাহুতে। এবার যেন আহনাফের হুঁশ ফিরল। সে ফট করে চোখ মিলে তাকায়। এতক্ষণ মুখে যা সুরসুর করেছিল তা ছিল অর্ষার চুল। আর যাকে কোলবালিশ ভেবে শক্ত করে জড়িয়ে ধরে রেখেছে সে কোলবালিশ নয়, বরং অর্ষা। অর্ষার ঘুম জড়ানো কণ্ঠেই বিড়বিড় করে বলছে, আমি বলেছিলাম আপনি খারাপ, আপনি সত্যি অনেক খারাপ। বারবার কেন চুমু খাচ্ছেন? কেন কেন? আহনাফ বোকার মতো তাকিয়ে থাকে কিয়ৎক্ষণ। এরপর অর্ষাকে সরিয়ে লাফিয়ে উঠে বসে। বুকে ফু দিয়ে বলে, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। সে উঠে যাওয়ার আগে অর্ষা তার হাত টেনে ধরে। আহনাফ উঠে গিয়েও থেমে যায় অর্ষার মুখের দিকে তাকিয়ে। নেশার রেশ হয়ে গেছে তার। সে মুখটা ধীরে ধীরে এগিয়ে নেয় অজান্তে। অর্ষার চোখ দুটো পিটপিট করে তাকায়। আহনাফের মুখের উপর হাত রেখে মিষ্টি করে হেসে বলে, নো। প্রত্যাখ্যানে আবারও হুঁশ ফিরে আসে আহনাফের। এক ছুটে চলে যায় ওয়াশরুমে। চোখে মুখে পানি দিয়ে আয়নার দিকে তাকায় আহনাফ। মুখের উপর হাত রেখে বলে, আল্লাহ, কি যে হয়ে গেল! অর্ষা দেখেছি আমি চুমু খেতে যাচ্ছিলাম। শিট, দেখেছি তো। না দেখলে বারণ করলো কিভাবে? কি হলো হঠাৎ আমার? আমি ওকে মুখ দেখাবো কিভাবে? ওর সামনে যাবো কিভাবে? ছি আলাপ, ছি! কি করে তুই এটা করতে পারলি? সে লজ্জায় অস্বস্তিতে গাঢ় হয়ে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকে। রুমে গিয়ে অর্ষার মুখোমুখি যে কিভাবে হবে সেই ভাবনাতেই সে এখন বিবশ হয়ে গেছে। আহনাফ যখন রুমে ফেরে তখন ঘুটঘুটে অন্ধকারে রুমের কিছুই ঠাউর করতে পারছিল না। কিছুক্ষণ সে থম মেরে দাঁড়িয়ে থাকে। বুকের ভেতর ঝিপঝিপ আওয়াজ হচ্ছে। অর্ষা কি এখনও জেগে আছে? তাহলে তো সারি সর্বনাশ হয়ে যাবে। অন্ধকারে চোখ সয়ে আসার পর সে একটু একটু করে বিছানার দিকে এগিয়ে যায়। অর্ষার কোনো সারা শব্দ নেই। কয়েক সেকেন্ড দাঁড়িয়ে থেকে নিঃশব্দে খাটের উপর বসে। তবুও অর্ষার কোনো সাড়া পাওয়া গেল না। এবার সে কিছুটা ঝুঁকে অর্ষার মুখের দিকে তাকায়। বুঝতে পারে অর্ষা ঘুমিয়ে পড়েছে। বুকের উপর থেকে যেন ভয় ও লজ্জার ভারী পাথরটা নেমে গেল। লম্বা করে শ্বাস নেয় সে। কোলবালিশটা মাঝখানে রেখে আবারও শুয়ে পড়ে। ঘুমে চোখ যখন লেগে আসছিল তখন ধপ করে আহনাফের গায়ের উপর অর্ষা হাত রাখে। ভয় পেলেও নিজেকে ধাতস্থ করে নেয় আহনাফ। খুব সন্তর্পণে অর্ষার হাতটি সরিয়ে বিড়বিড় করে বলে, দূরে থাকো, দূরে দূরে। আজ আর সূর্য উদয় হওয়ার সাথে পাল্লা দিয়ে ঘুম থেকে উঠতে হয়নি আহিলকে। আফরিন বেড়াতে আসবে বলে কিছুদিন সে অফিসে যাবে না। সকাল 8টা নাগাদ ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে ড্রয়িং রুমে আসে। রেনু এসে চা দিয়ে যায়। আমিনা বেগম রান্নাঘর থেকে ফিরে এসে বলেন, যাবি কখন আফরিনের বাসায়? এই তো এখনই বের হব। দুপুরের আগে আগেই পৌঁছে যাবি।
তোর জন্য রান্নাবান্না করতেছে আরফিন। ওকে আবার এইসব কে করতে বললো? বলা লাগবে নাকি, ও তো এমনই। আহিল কিছু বলল না। তিনি পাশে বসে বললেন, যাওয়ার সময় মনে করে কিছু নিয়ে যাস কিন্তু। হ্যাঁ নেব। চা শেষ করে আহিল বেরিয়ে পড়ে। বাজারে গিয়ে বাইক থামিয়ে ফলমূল কেনে। পেছন থেকে মেয়েলি কণ্ঠস্বর ভেসে আসে। আমায় একটা আপেল দেন তো। আহিল ভ্রু কুঁচকে পিছনে তাকায়, বিরক্ত হয়ে বলে, আবার তুমি? সকাল চুলের বেনুনি নাচিয়ে নাচিয়ে বলল, হ্যাঁ আমি। আপনি কি অন্য কাউকে আশা করেছিলেন নাকি? ফাউল কথা বলবেন একদম। আচ্ছা বলবো না। এখন কি আপেল দেবেন? আচ্ছা থাক, লাগবে না। আহিল ওর কথায় পাত্তা না দিয়ে কি কি নেবে সেগুলো দোকানদারকে বলছিল। সকাল উচ্ছ্বাসিত হয়ে বলে, জানেন, আজ আমি ভীষণ খুশি। আমি ভাবতেও পারিনি এত তাড়াতাড়ি আবার আমাদের দেখা হবে। নিঃসন্দেহে আজকের দিনটা আমার জন্য শুভ। আজকে কার মুখ দেখে ঘুম থেকে উঠেছিলাম? বলে চিহ্নিত হয়ে ভাবতে লাগলো সকাল। আহিল গম্ভীর হয়ে বলল, কিন্তু আমার দিনটা আজ খুবই খারাপ। ইস, কেন? এই দোকানের ফল ভালো নয়? দোকানের ফল ঠিকই আছে, আমার সমস্যা হলো তোমাকে নিয়ে। এভাবে হুটহাট কেন তোমার সাথে দেখা হয় বুঝতে পারছি না। আহা, না বোঝার কি আছে? এটা হচ্ছে মনের কানেকশন। টান, বুঝেছেন? গভীর টান। বড্ড বাচাল তুমি। আচ্ছা তোমার সমস্যা কি আমাকে বলো তো, কি চাও তুমি? আপাতত আপনার নামটা বলেন আর ফোন নাম্বারটা দিলেই হবে। থাপড়িয়ে দাঁত ফেলে দেব, তখন বুঝবে মজা। সব সময় এমন কাঠখোট্টা মেঝেতে কথা বলেন কেন? আমি কি প্রেম করতে চেয়েছি নাকি? তুমি কিন্তু চাইলে আমি রাজি হব। আমি কি জানি? আচ্ছা, আমরা তো ফ্রেন্ড হতেই পারি। না, পারি না। আমার অলরেডি অনেকগুলো ফ্রেন্ড আছে, নতুন করে আর প্রয়োজন নেই। কেন? গার্লফ্রেন্ড বুঝি বারণ করেছে? কে গার্লফ্রেন্ড? ওই যে রেস্টুরেন্টে যার সঙ্গে গেছিলেন। হ্যাঁ তুমি ঠিকই ধরেছ। তার মানে সত্যি আপনার গার্লফ্রেন্ড আছে? হ্যাঁ। এতক্ষণ নিতু আর বিথি চুপ করেছিল। এবার নিতু মুখ খুলে সাংঘাতিক একটা কথা বলে ফেলে। সে আহিলের উদ্দেশ্যে বলল, সে যে আপনার গার্লফ্রেন্ড হয় তার প্রমাণ কি? নিতুর প্রশ্নে ভ্যাবাচেকা খেয়ে যায় আহিল। এদিকে টনক নড়ে সকালেরও। অসাধারণ কোনো ক্লু খুঁজে পেয়েছে এমনভাবে বলল, হ্যাঁ তাই তো। তোমাদেরকে আমি প্রমাণ কেন দিতে যাব? তোমরা কে? না বললেও আমি বিশ্বাস করি না, আর আপনাকে আমি চালাবই। ওর সাথে কথা বলিয়ে দেব তোমায়, তাহলে তো বিশ্বাস করবে নাকি? হুম। ওকে, বাট একটা শর্ত আছে। কি? এরপর থেকে আর কখনোই তুমি আমাকে জ্বালাবে না, আমার সামনেও আসবে না, মনে থাকবে তো? ওকে। ঠিক আছে। 3 দিন পর আমার রেজাল্ট দিবে। 4 দিন, অর্থাৎ সোমবারে সে রেস্টুরেন্টে এসো, আমি ওকে নিয়ে আসবো। আচ্ছা। আহিল দোকানদারের বিল মিটিয়ে এক প্যাকেট আপেল সকালের হাতে ধরিয়ে দিয়ে বলল, এগুলো তোমার জন্য। আহিল চলে যাওয়ার পর বিথি হেসে বলে, লোকটা রাগী হলেও মন ভালো। অর্ষা ঘুম থেকে ওঠার আগেই আহনাব উঠে পড়েছে। ফ্রেশ হয়ে ড্রয়িং রুমে এসে বসে। ফুপি এসে কফি দিয়ে বলেন, অর্ষা কোথায়? নাস্তা করবি না তোরা? ও এখনো ঘুমাচ্ছে। তো ডাকিসনি কেন? ডেকে আন যা। আমি পারবো না, নেহাকে পাঠাও। নেহা তখন ড্রয়িং রুমে আসছিল। আহনাফের শেষ কথাটি শুনতে পেয়ে বলল, কোথায় পাঠাতে বলছো ভাইয়া? যা তো, অর্ষাকে ডেকে আন। ওকে। বলে নেহা আবার উপরে চলে যায় অর্ষাকে ডাকতে। ফুপি এবার আহনাফের পাশে বসেন। অনেকক্ষণ চুপ করে থেকে রয়েস হয়ে বলেন, তুই কি এখনো অর্ষাকে মেনে নিতে পারিসনি? এই প্রশ্ন কেন করছো? জানতে চাচ্ছি, তুই উত্তর দে। সম্পর্ক স্বাভাবিকই আছে। কেমন স্বাভাবিক? মেনে নিয়েছিস তো? আহনাফ চুপ করে থাকে। ফুপি দীর্ঘ নিঃশ্বাস নিয়ে বলেন, যা হওয়ার তো হয়ে গেছে আহানা, এবার তো সম্পর্কটাকে একটা সুযোগ দে। আমি তোকে ফোর্স করছি না, জোর করে কিছু চাপিয়েও দিচ্ছি না, শুধু বলছি একটু ভেবে দেখ। প্রত্যুত্তরে আহনাফ শুধু স্মিত হাসি প্রদান করলো। ফুপি ব্রেকফাস্ট সাজাতে চলে যাওয়ার পর নেহা আসে। সোফায় বসে আহনাফের দিকে তাকিয়ে মিটি মিটি হাসে। আহনাফ লক্ষ্য করে জিজ্ঞেস করে, হাসছিস কেন? কাল যা করেছো না। আহনাফ থতমত খেয়ে যায়। থুতলিয়ে বলে, কি করেছি? এত থিংস করেছো কেন? জানো মামনি কত বকেছে আমাকে আর ভাইয়াকে? আহনাফ হাঁপ ছেড়ে বাঁচে। গম্ভীর হওয়ার ভান ধরে বলে, ঠিকই তো আছে, মিথ্যা বলছিলি কেন? নেহা এই কথার উত্তর না দিয়ে মুচকি এসে বলল, যাই হোক, সিনটা কিন্তু দারুণ ছিল।
কিসের সিন? দেখবে? আহানা প্রশ্নবিদ্ধ দৃষ্টিতে তাকিয়ে থাকে। নেহা পকেট থেকে ফোন বের করে তুলে রাখা ছবিটা দেখায়। বিস্ময়ে হা হয়ে যায় আহনাফের মুখ। সে অবিশ্বাস্য কণ্ঠে বলে, এরা কারা? ঢং, এরা কারা না? তুমি আর ভাবি। অসম্ভব, এটা কি করে সম্ভব? আল্লাহ, তুই এডিট করেছিস?